দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন আসন্ন। ক্ষমতায় যাওয়া বা পরিবর্তন আনার একমাত্র উপায় মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পুকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতি? শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি দাবি করছি ওকে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। বৈষম্য বিরোধী আসসালামু আলাইকুম দর্শক, দেশ ও দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে ভিডিওটি ওপেন করেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। দর্শক, প্রথমেই আপনারা শিরোনাম দেখেছেন, এখন দেখবেন বিস্তারিতর প্রথম অংশেই আপনারা দেখেছেন শাহাবুদ্দিন চুপ্পু রাষ্ট্রপতি, উনি কিভাবে নির্বাচন নিয়ে যে কথাগুলো বলছেন। কিন্তু প্রশ্ন এখানে নয়, প্রশ্ন হচ্ছে বর্তমানে বাংলাদেশের যারা সমন্বয়ক আছে এবং বাংলাদেশের যে বর্তমান সাংবাদিকের যে টিভি চ্যানেল থেকে শুরু করে বিভিন্ন যারা আছেন বিভিন্নভাবে সূত্র তুলে ধরেছেন এবং মাহমুদুর রহমান জাবিনের পরে সরকারকে তোয়াক্কা করছেন না। কিন্তু মূল প্রশ্ন হয়ে দাঁড়িয়েছে বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পুকে পদত্যাগ করতে বাধ্য করছে সমন্বয়করা। এই প্রশ্নের প্রতি উত্তরে অনেক কিছু তথ্য বেরিয়ে আসবে আজকের এই ভিডিওর মধ্যে। কেননা বর্তমানে শাহাবুদ্দিন চুপ্পু উনি আওয়ামী লীগ সরকারের আমলে রাষ্ট্রপতি ছিলেন, এখনও তিনি বহাল রয়েছেন। তবে তাকে কিভাবে সরাতে হবে এবং সে কিভাবে পদত্যাগ করছে এই জিনিসগুলা আপনাদেরকে অবশ্যই শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। আর একজন পাওয়ারফুল ব্যক্তি এই সরকারের, তার সম্পর্কে দুই চারটা কথা বলা দরকার। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য এই সরকারের প্যারালাল ফাইন্যান্স মিনিস্টার। একজন আছেন ডক্টর সালাউদ্দিন, তিনি হচ্ছেন নামে উপদেষ্টা, আর প্যারালাল এবং মোর পাওয়ারফুল ইজ ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। কারণ দেখলাম আমরা যে প্রফেসর ইউনুস সাহেব যে আমেরিকাতে গেলেন, তার সঙ্গে সফর সঙ্গী হিসেবে সালাউদ্দিন সাহেব যান নাই, সফর সঙ্গী হিসেবে গিয়েছিলেন ডক্টর দেবপ্রিয়। এই ডক্টর দেবপ্রিয় এত পাওয়ারফুল, আপনাদেরকে 11 সরকারের সময় মনে করিয়ে দেই, এই ডক্টর দেবপ্রিয়র জন্য বাংলাদেশের আইন পরিবর্তন করা হয়েছিল তাকে সরকারি পদ দেওয়ার জন্য। আপনারা ভুলে যান, ওই যে বলি না বাঙালি মুসলমান বড় তাড়াতাড়ি ভুলে যায়। এই ডক্টর দেবপ্রিয় ওয়াজ এ বেনিফিশিয়ারি অফ 111 গভর্নমেন্ট, ভুলে গেছেন আপনারা সবাই। তাকে বিদেশে চাকরি দেওয়ার জন্য ফরেন মিনিস্ট্রিতে বাংলাদেশের আইন রাতারাতি বদলানো হয়েছিল। কি আইন বদলানো হয়েছিল আমি বলতে চাই না, এটা ব্যক্তিগত, আপনারা জেনে নেবেন, কিন্তু আইন বদলানো হয়েছিল তাকে সরকারে দেওয়ার জন্য। আজকে সেই দেবপ্রিয় অনেক পাওয়ারফুল। এই দেবপ্রিয় 2005 সাল থেকে পুরো 11 সরকারের সময় বাংলাদেশে ইন্ডিয়ান করিডোর দেওয়ার জন্য তিনি প্রতিদিন ক্যাম্পেইন করেছেন, বিদেশিদের টাকা নিয়ে প্রতিদিন সেমিনার করেছেন তিনি, যাতে বাংলাদেশে তথাকথিত করিডোর তথাকথিত ট্রানজিট দেওয়া হয়। এবং তার বক্তব্য কি ছিল সেদিন মনে করে দেখেন, আবারও আপনাদের স্মরণ শক্তি মানে আমি হেল্প করছি আপনাদের মনে করার জন্য। তিনি এই বয়ান ফেরি করতেন যে ট্রানজিট দিলে পরে ট্রানজিট থেকে আমরা যে শুল্ক পাবো সেই শুল্ক দিয়ে বাংলাদেশ সিঙ্গাপুর হয়ে যাবে। সেই শুল্ক দিয়ে নাকি আমরা এত টাকা পাবো ভারতকে ট্রানজিট দিলে পরে যে ওই টাকাতেই বাংলাদেশের ফরেন কারেন্সির সব প্রবলেম সলভ হয়ে যাবে, আমাদের আর ফরেন কারেন্সি লাগবে না। দেবপ্রিয় বাবু, আমি জানতে চাই আপনার কাছ থেকে এই গত 16 বছরে ট্রানজিট থেকে কত ডলার আয় করেছে বাংলাদেশ, আমি জানতে চাই। আজ পর্যন্ত আপনাদের কোন সাংবাদিক এই প্রশ্নটা সরকারকে করে নাই। আসলে 16 বছরের চাটুকারিতা করতে করতে আপনাদের সাংবাদিকদের আর ব্যাকবোন বলে কোনো জিনিস নাই। আপনারা যে মন্ত্রীকে তো শুধু চাটুকারিতা করেন, আপনারা মন্ত্রীকে তো কেউ প্রশ্ন করেন না। আমরা তো দেখেছি সংবাদ সম্মেলনের নামে কি হয়তো আমরা দেখেছি এই দেশে। সুতরাং আমরা আজকে যদি আমার দেশ থাকতো, আমি বলে দিচ্ছি আপনাকে, আমার দেশ এতদিনে দেবপ্রিয় বাবুকে জিজ্ঞেস করতো দুটা প্রশ্ন, যে আপনি আমাকে হিসাব দেন যে আপনি যে ট্রানজিটের পক্ষে ওকালতি করতেন সেই ট্রানজিট দিয়ে আমরা কত টাকা আয় করেছি, কত ডলার আয় করেছি। এক, সেই আয় যদি যত সামান্য হয়ে থাকে, আমার যেটা ইনফরমেশন সেই আয়ের নাম মাত্র নাই বললেই চলে, তো সেই আয় যদি যত সামান্য হয়ে থাকে, তাহলে আপনি যে আমাদেরকে তখন স্বপ্ন দেখিয়েছিলেন যে ট্রানজিট দিলে পরে বাংলাদেশ কি বলে সিঙ্গাপুর হয়ে যাবে, তাহলে তার জন্য কি আপনি ক্ষমা চাইবেন জাতির কাছে? আমি দাবি করছি দেবপ্রিয়কে ক্ষমা চাইতে হবে দাবির কাছে। শোনেন, শেখ হাসিনাকে তোয়াক্কা করি নাই, নরেন্দ্র মোদীকে তোয়াক্কা করি নাই, এই সরকারকে তোয়াক্কা করব আমি। জেল জুলুম আমার হজম হয়ে যায়, ও কিছু যায় আসে না আমার জেল জুলুমে। সুতরাং এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর দেবপ্রিয়, এই সরকারের ক্ষমতাবান ব্যক্তি ডক্টর ইফতেখারুজ্জামান,
এদেরকে কে নিয়োগ দিচ্ছে? ইউনূস সাহেব একবার বলেছিলেন ওনার নিয়োগকর্তা নাকি ছাত্ররা। তো ওনার নিয়োগকর্তা যদি ছাত্ররা হয়ে থাকে, তাহলে কি এই সমন্বয়করা দেবপ্রিয় ইফতেখারকে চাকরি দিচ্ছে, তাদেরকে নিয়োগ দিচ্ছে? এটা আমার খুব জানার ইচ্ছা রইল। আর এটা যদি না জানে, তাহলে সমন্বয়কদের যে সকল প্রতিনিধি এখানে আজকে উপস্থিত আছেন, তারা যান, দেবপ্রিয়র সাথে বসেন এবং আপনারা দেবপ্রিয়কে জিজ্ঞাসা করেন যে ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা কি ছিল। এটা আমি দেখতে চাই যে ইয়াং জেনারেশন দেবপ্রিয়কে জিজ্ঞাসা করবে, ট্রানজিট নিয়ে আপনার ভূমিকা পরিষ্কার করেন জাতির কাছে। মোহাম্মদ শাহাবুদ্দিন চুপ্পু। এদিকে শাহাবুদ্দিন চুপ্পুর সেই কথা শেষ না হতেই বর্তমানে আবার নতুন করে মাহমুদুর রহমান ডক্টর ইউনূসকে নিয়ে অনেক কিছু মন্তব্য করেছেন। আওয়ামী লীগ আমলে বর্তমানে যে শেখ হাসিনা ছিলেন তাকেও তোয়াক্কা করেন নাই, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে আছেন তাকে উনি তোয়াক্কা করেন না, এমন কিছু প্রশ্ন করে মাহমুদুর রহমান বলেছেন যে আমি কাউকেই তোয়াক্কা করি না, আমি আমার স্বাধীন মতো কাজ করে যাব এবং স্বাধীন মতোই আমি দেশে বসবাস করব। তবে এমন ক্ষমতা নিয়ে মাহমুদুর রহমানের প্রশ্ন বিদ্ধ হয়ে দাঁড়িয়ে যায় বাংলাদেশের মাঝে সাংবাদিকদের মধ্যে। অনেক সাংবাদিকই বলছেন মাহমুদুর রহমানের পক্ষে কথা, আবার অনেকেই বলছেন মাহমুদুর রহমানের বিপক্ষে কথা। আসলে এর শেষটা কোথায় এবং কেন, কিভাবে এই মাহমুদুর রহমান এত কথা বলার সাহস পেয়েছেন আমাদের এই দেশে চলমান পরিস্থিতিতে? এই মাহমুদুর রহমানকে নিয়ে যে আসল দুর্নীতি, আসল যে কথাগুলো বেরিয়ে আসে, ওনাকে জামিনের ক্ষেত্রে আসিফ নজরুল নাকি এটা সাপোর্ট করেছেন, এই সূত্র ধরেই আমরা অনেক কিছু জেনেছি। চলুন আরও তথ্যকে অনতিবিলম্বে রাষ্ট্রপতি পদ থেকে অপসারণ করতে হবে। ক্ষমতার পট পরিবর্তনের পর রাষ্ট্রের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে পরিবর্তন আনার দাবি সমন্বয়কদের নতুন না। এর আগেও সমন্বয়করা দাবি তোলার পর বিভিন্ন পদে পরিবর্তন আসতে দেখা গেছে। এখন দেখার বিষয় রাষ্ট্রপতির বেলায় কি ঘটে, কোন প্রক্রিয়ায় অপসারণ হতে পারে রাষ্ট্রপতির। সরকার এবারও তাদের দাবি মেনে নিয়ে রাষ্ট্রপতির অপসারণের পথে হাঁটবে কি? অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা অধ্যাপক আসিফ নজরুল বলছেন এখনই এ বিষয়ে কোনো মন্তব্য করতে চাচ্ছেন না তিনি। রাষ্ট্রপতির অপসারণের দাবি কেন? মূলত ৩ অক্টোবর দুপুরে সমন্বয়ক হাসনাত আবদুল্লাহ তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একটি পোস্টে সর্বপ্রথম এই দাবির কথা জানান। তার কয়েক ঘন্টা পর সমন্বয়ক সার্জিস আলমও তার ভেরিফাইড ফেসবুক প্রোফাইল থেকে একই কথা লিখে পোস্ট করেন। এরপরেই এই বিষয়টি সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে গণমাধ্যমে ছড়িয়ে পড়ে। তাদের দুজনের পোস্টেই মোট 5 দফা দাবি ঘোষণা করা হয়েছে। রাষ্ট্রপতিকে অপসারণের বাইরে বাকি 4টি দাবি হলো আওয়ামী লীগের বিচার নিশ্চিতকরণ, নতুন সংবিধান গঠন, আওয়ামী দুর্নীতিবাজ আমলাদের পরিবর্তন ও হাসিনার আমলে করা সব অবৈধ চুক্তি বাতিল। কি কারণে তারা হঠাৎ করে এইসব দাবি? বিশেষ করে রাষ্ট্রপতির অপসারণের দাবি বিষয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়করা বলছেন তারা সকলেই রাষ্ট্রপতি অপসারণের দাবির সাথে একমত। একটি বিপ্লবের মধ্য দিয়ে ফ্যাসিস্ট সরকারের পতন হয়েছে, তাই তাদের নির্ধারিত রাষ্ট্রপতি থাকলে তা যে কোনো সময় রাষ্ট্রের জন্য হুমকি স্বরূপ হয়ে উঠতে পারে বলে মনে করেন সমন্বয়। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পু ক্রমশই রহস্যাবৃত হয়ে উঠছেন। কি ক্ষমতায়, কোন জাদুতে তিনি এখনো স্বপদে বহাল রয়েছেন? আওয়ামী লীগের প্রেতাত্মা হয়ে রাষ্ট্রের সবচেয়ে বড় দায়িত্বে তিনি এখনো বহাল রয়েছেন। কেন তাকে অপসারণ করা হচ্ছে না? সম্প্রতি ছাত্র সমন্বয়কদের 2 জনও এই বিষয়ে প্রশ্ন তুলে তার অপসারণ দাবি করেছেন এবং এই বিষয়ে বর্তমান সরকারের আইন, সংসদ ও বিচার বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুলের মন্তব্য জানতে চাওয়া হয়েছিল বিবিসির পক্ষ থেকে। তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি। কিন্তু কেন রাজি হননি? সমস্যাটি আসলে কোথায়? ম্যাজিকটা কোথায় শাহাবুদ্দিন চুপ্পুর? অন্য কিছু কি ঘটতে যাচ্ছে বা ঘটার আশঙ্কা রয়েছে? এমন নানান প্রশ্ন মানুষের মুখে মুখে রটছে এবং গত 8 আগস্ট যখন বর্তমান সরকার শপথ নিল, তারপর থেকেই রাষ্ট্রপতি শাহাবুদ্দিন চুপ্পুকে নিয়ে মানুষের মনে নানান ধরনের প্রশ্ন, যে কবে তাকে সরানো হবে, কেন এখনো তাকে এই পদে রেখে দেওয়া হয়েছে। এরকম একটি মানুষের মধ্যে ধারণা জন্মেছে যে সাংবিধানিক কিছু বাধ্যবাধকতার কারণে বা সাংবিধানিক